হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে টাকা জমাবেন তার সহজ 6টি টিপস। এই 6টি উপায় যদি আপনারা মাথায় রাখেন, অবশ্যই কিন্তু আপনারা খুব অল্প টাইমে অনেকটা অ্যামাউন্টের টাকা জমাতে পারবেন। তো সেই বিষয়ে আজকে আপনাদের সাথে আলোচনা করব। আপনি যখনই ভাববেন যে আপনি মাসের শেষে একটা টাকা জমাতে চান, তখন কিন্তু আপনাকে প্রথমেই একটা বাজেট তৈরি করে নিতে হবে। আপনি যে টাকাটা জমাবেন এর 1 নম্বর পয়েন্টটা হচ্ছে আপনাকে আগে একটা বাজেট তৈরি করতে হবে। আসল কথা হলো আপনার উপার্জন এবং খরচের একটা বাজেট তৈরি করতে হবে। আপনি কোন খাতে কত টাকা খরচা করছেন তার একটা হিসাব করতে হবে। এই বিষয়টি কিন্তু আপনাকে সঠিকভাবে একটা সঞ্চয়ের পথ দেখাবে। এরপর হলো 2 নম্বর পয়েন্ট, আপনার আয় অনুযায়ী কিন্তু আপনাকে খরচ করতে হবে। অনেক সময় দেখবেন আমরা কিন্তু প্রয়োজনের বেশি টাকাও খরচ করে ফেলি, যেটা আমাদের প্রয়োজন নয়, না করলেও চলে যাবে, সেই টাকাটাও কিন্তু আমরা অনেক সময় খরচ করে ফেলি। আপনাকে একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার খরচ যেন সবসময় আপনার আয়ের মধ্যে সীমাবদ্ধ থাকে, তার থেকে বিলাসবহুল যেন না হয়। 3 নম্বর পয়েন্ট হলো দৈনন্দিন খরচটা আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি প্রতিদিন কীরকম খরচা করছেন। যেমন ধরুন বাইরে চা বা কফি খাওয়া, কোনো রেস্টুরেন্টে গিয়ে খাওয়া, 5 স্টার হোটেলে গিয়ে খাওয়া, এগুলো বন্ধ করুন। দেখবেন এই সমস্ত যে ছোট ছোট খরচাগুলো না, এগুলো একদিন একটু একটু করে জমাতে জমাতে বড় একটা অ্যামাউন্ট কিন্তু আপনি দেখতে পাবেন মাসের শেষে। এখন হয়তো এগুলো আপনার মনে হচ্ছে যে এগুলো খুব সামান্য খরচ, কিন্তু আপনি যখন মাসের শেষে গিয়ে একটা হিসাব করবেন না, তখন দেখবেন এগুলোতেই আপনার অনেকটা অ্যামাউন্ট চলে গেছে। তাই এগুলো থেকে অবশ্যই সতর্ক হতে হবে। 4 নম্বর পয়েন্ট হলো আপনাকে ব্যাংকে বা পোস্ট অফিসে অবশ্যই কিন্তু একটা অ্যাকাউন্ট খুলতে হবে। আর আপনার প্রত্যেক মাসের শুরুতে যখনই আপনি বেতন পাবেন, বেতন পাওয়ার সাথে সাথেই কিন্তু ওই অ্যাকাউন্টের মধ্যে আপনার টাকাটা রাখতে হবে। অনেকেই এই ভুলটা করেন যে মাস শেষে খরচা হওয়ার পরে অ্যাকাউন্টে টাকা রাখেন, কিন্তু এই ভুলটা একদমই করবেন না। এই ভুল করলে আপনারা কখনোই টাকা জমাতে পারবেন না। সেই জন্য মাসের শুরুতেই আপনাকে আগে একটা অ্যামাউন্ট আলাদা করে রেখে দিতে হবে জমানোর জন্য। জমানোর টাকা আলাদা সাইড করে রেখে একটা যে কোনো ব্যাংকে বলুন বা পোস্ট অফিসে বলুন, যে কোনো অ্যাকাউন্টে রেখে দিয়ে তারপর যে বাকি টাকাটা থাকবে সেটা দিয়ে কিন্তু আপনাকে সংসার চালাতে হবে। 5 নম্বর পয়েন্ট হলো আপনি লক্ষ্য স্থির করুন। এটা কিন্তু সবথেকে মোস্ট ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আপনাকে লক্ষ্য স্থির করতে হবে যে আপনি কী কারণে টাকাটা জমাতে চাইছেন, সেই লক্ষ্যটা আপনাকে আগে স্থির রাখতে হবে। আপনার লক্ষ্য যদি স্থির থাকে তবেই কিন্তু আপনি আপনার সেই লক্ষ্যে এগিয়ে যেতে পারবেন। আপনাকে এটা আগে ভাবতে হবে যে আপনি টাকাটা জমাচ্ছেন কেন, কিসের জন্য টাকা জমাচ্ছেন। হতে পারে সেটা আপনি একটা ফ্ল্যাট কিনবেন বা কোনো একটা জমি কিনবেন কিংবা 4 চাকা গাড়ি কিনবেন। আপনাকে আগে আপনার এই লক্ষ্যটা স্থির করতে হবে, কারণ আপনার লক্ষ্য স্থির থাকলে আপনার কিন্তু সঞ্চয়ের প্রতি একটা আগ্রহ বাড়বে, মনোযোগ বাড়বে। 6 নম্বর পয়েন্ট হলো আপনাকে ঋণ পরিশোধ করতে হবে। আপনার ঋণ থাকা চলবে না। ঋণ এমনই একটা জিনিস, যদি আপনার ঋণ থাকে, এই ঋণটাই কিন্তু আপনার জমানোর প্রতি সবথেকে আগে একটা বাধার সৃষ্টি করবে। তাই আপনার যদি ঋণ থেকে থাকে, যত তাড়াতাড়ি সম্ভব আগে ঋণ পরিশোধ করুন। তো চলুন, আজকে তো এই টাকা জমানোর গল্প করতে করতে কী কাজ করছি না করছি সেগুলো আপনাদেরকে বলাই হয়নি। আর এই ভিডিওটা কিন্তু আমার ঈদের আগের শ্যুট করা, যেহেতু ঈদ হয়ে গিয়েছিল সেই জন্য ঈদের ভিডিওটা আগে পোস্ট করেছিলাম, আর এটা তার পরে করছি, কিন্তু এই শ্যুটটা আমি ঈদের আগে করে রেখেছিলাম। সকাল থেকে তো অনেক কিছু কাজই করে নিলাম, সেগুলো আপনারা দেখলেনই। এখানে আমরা ঈদের দিনে যে জামা কাপড়গুলো পরবো সেগুলো কিন্তু একটু কমফোর্ট দিয়ে ভিজিয়ে নিচ্ছি। আসলে কি বলুন তো, দেখবেন ব্যাগের মধ্যেই হোক বা আলমারিতে, যেখানেই আমরা জামা কাপড় তুলে রাখি না কেন, বেশ অনেক দিন যদি তোলা থাকে না, সেগুলো একটা কেমন গুমোট যেন গন্ধ হয়ে যায়। সেজন্য কমফোর্ট দিয়ে ভিজিয়ে দিলাম। ওগুলো কিছুক্ষণ ভিজুক, তারপরে ওটা ধুয়ে শুকাতে দিয়ে দেবো। আর ততক্ষণে আমি রান্নার কিছুটা কাজ আগিয়ে রাখি। আর এদিকে দুধটাও ফোটানো হয়নি, তো দুধটা ফুটিয়ে নিচ্ছি, তারপরে এখানে সবজিপালাগুলো কেটে নেব। আজকে রান্না করব বিনস আলু ভাজা আর ডিম আলু পোস্ত, আর বেটুর জন্য যেমন খিচুড়ি হয় প্রতিদিন, সেরকম ওর জন্য একটু খিচুড়ি করে দেবো। যেদিন মাছ থাকে সেদিন ওকে মাছের ঝোল ভাত করে দিই, আর যেদিন মাছ থাকে না সেদিন ওকে খিচুড়ি বানিয়ে দিই। চিকেন থাকলেও কিন্তু ও চিকেন খিচুড়ি খেতে ভালোবাসে বলে চিকেন দিয়ে ওকে খিচুড়িটা বানিয়ে দিই।
তো আজকে একটু সয়াবিন দিয়ে খিচুড়ি বানাবো। তো চলুন এর সাথে সাথে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ি। নেহা জিয়াদ আইডি থেকে বলেছ, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে ভিডিওটা। থ্যাংক ইউ নেহা। এরপরে সাজিদ N7Q আইডি থেকে বলেছ, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। তোমার 2টা ভিডিও দেখে নিলাম, লাইক দিয়ে প্লিজ আপু। সারাদিন অনেক মানুষের ভিডিও দেখি, কমেন্টের উত্তর পায় না, প্লিজ। এই তো আমি আমার ভিডিওর মাধ্যমে তোমার কমেন্টের উত্তর দিলাম। আর তুমি আজকে একদমই নতুন, আর তোমার কমেন্টটা আমার খুব ভালো লেগেছে, তার জন্য তোমাকে অনেক অনেক ধন্যবাদ। আর তুমি কেমন আছো বলো, তোমার ঈদ কীরকম কাটলো, তুমি অবশ্যই কিন্তু আমার এই ভিডিওতে কমেন্ট করে জানাবে। পূজা দত্ত বলেছ, খুব সুন্দর লাগছিল শাড়ি পরে তোমাকে, থ্যাংক ইউ। এরপর শাহিনুর লাইফ আইডি থেকে বলেছ, খুব সুন্দর হয়েছে পিঠাগুলো, থ্যাংক ইউ সো মাচ। তুমিও দেখছি আজকে একদমই নতুন। এরপরে 5 মিশলির রান্নাঘর থেকে বলেছ, খুব সুন্দর, থ্যাংক ইউ। আজকে অনেকেই দেখছি তোমরা নতুন নতুন আমার বন্ধুরা কমেন্ট করেছো। এরপরে দুতুন কিচেন থেকে বলেছ, খুব ভালো লাগলো দিদি। তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, তোমরা আমার ভিডিওতে এত ভালো ভালো কমেন্ট করার জন্য। আর আজকে আমার ভিডিওতে তোমাদের অনেককে আমি পুরো একদম নতুন বন্ধু দেখলাম। তো আমি চাই আমার প্রতিদিনকার ভিডিওতে তোমরা এরকম প্রতিদিন নতুন নতুন বন্ধুরা জয়েন্ট করো আর অনেক অনেক সুন্দর সুন্দর কমেন্ট করো। আর এভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো। তো এখানে সবজিপালাগুলো কেটে নিলাম, কেটে নিয়ে যে জামা কাপড়গুলো ভেজানো ছিল ওগুলো কিন্তু ধুয়ে নিয়েছি। ধুয়ে ছাদে মেলতে যাব, সেই সময়তে দেখুন একদম পুরো ঝমঝমিয়ে বৃষ্টি। তার আগেই কিন্তু প্রচণ্ড পরিমাণে রোদ ছিল, তো সেই রোদ দেখে ভিজিয়েছিলাম। আর দেখুন না কি বৃষ্টি শুরু হয়েছে। কেরালাতে না এরকমই, যখন তখন বৃষ্টি নেমে যায়। এই দেখবেন প্রচণ্ড রোদ, তারপরে বৃষ্টি, আবার কিছুক্ষণের মধ্যে দেখবেন প্রচণ্ড রোদ বেরিয়ে গেছে। সেই জন্য এখন আপাতত জামা কাপড়গুলো এই ব্যালকনিটাতেই দিয়ে রেখেছি, দড়িটাতে, যাতে পানিটা একটু ঝরে যায়। আবার যখন রোদ বেরোবে তখন গিয়ে ছাদে দিয়ে আসবো। আর এখানকার যেহেতু ওয়েদারটা এরকম, সেই জন্য আমি অর্ধেকটা আনাজ কেটেই কিন্তু জামা কাপড়গুলো ছাদে শুকাতে দিতে যাব ভেবেছিলাম, যাতে বেশ ভালো করে শুকিয়ে যায়, বৃষ্টি যাতে চলে না আসে। আর সেই কাণ্ডই তো ঘটলো। তো কী আর করা যাবে, এগুলো যখন বারান্দায় আছে থাক। তার মধ্যে আমি এখানে আলুগুলো কেটে নিই। আলুগুলো তো তখন কাটা হয়নি। আর বেটুও যেহেতু এখন নেই, তাই বেটু এখন নিচে গেছে, তো তার মধ্যে রান্নাটা একটু আর তাড়াতাড়ি করে আগিয়ে নিই। নিচেতে ওই আন্টিদের দোলনা আছে, সেই দোলনাতে না বেটু চড়তে ভীষণ ভালোবাসে, তো সেই জন্য ও সবসময় ওখানে যেতে চায়। আর ওকে ওই আন্টি ভীষণ ভালোবাসে, তো তাই ও সবসময় যাবো করে জেদ করে। আর আমার হাতে যেহেতু এখন কাজ আছে, সেই জন্য একটু পাঠিয়েওছিলাম। আর একটু মাঝে মাঝে পাঠাই, জানেন তো, ওখানে গেলে ওর মনটাও একটু ভালো থাকে। ওদেরও তো একটা ছোট্ট বাচ্চা আছে, তো তার সাথে একটু খেলাধুলা করে। সে যদিও ওর থেকে বড়, সে স্কুল চলে যায়, তো যেদিন যেদিন থাকে ও একটু খেলাধুলা করে, মনটাও ভালো হয়। সেই জন্য মাঝে মাঝে একটু পাঠাই ওখানে। আর আমারও একটু সুবিধা হয়, আমারও রান্নাবান্নাটা অনেকটা এগিয়েও যায়, বা ঘরের যা কিছু কাজ থাকে ও না থাকলে খুব তাড়াতাড়ি আমি করে নিতেও পারি। আর ও থাকলে একটু তো বিরক্তি করে, তো এদিক ওদিক করতে কাজ করতেও অনেকটা লেট হয়। কিন্তু একটু ওখানে ওই আধ ঘন্টা 1 ঘন্টা মতো থাকে, তারপরে নিয়ে চলে আসি। অবশ্য ও থাকতে চায়, আর আন্টিরা ওকে ছাড়তে চায় না, বলে থাক এখানে। কিন্তু আমার মন মানে না, কতক্ষণ আর রাখবো অপরিচিত মানুষদের কাছে। কিন্তু অপরিচিত হলেও মানুষগুলো কিন্তু ভীষণ ভালো, ওকে খুব ভালোবাসে। আর এখানে আমার ভাতটা হয়ে গেছে, আর ডিমটাও ভেজে নিয়েছি। আর এদিকে প্রেশার কুকারে বেটুর খিচুড়িটা বসিয়ে দিলাম। ওর খিচুড়িটা তো একটু ভেজে কষে রান্না করতে হয়। এখন ওই তেলের উপরে সমস্ত সবজি, চাল ডাল সমস্ত কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে মশলা দিয়ে প্রেশার কুকারে সিটি দিয়ে দিই। আসলে বাচ্চাদের খাবার তো একটু হেলদি রাখতে গেলে খুব একটা ভাজাভাজি করা চলবে না। যেহেতু বেটু খেতে চায় না, সেজন্য বাধ্য হয়ে কিন্তু আমাকে একটু কষে রান্না করতে হয়। তো খুব একটা ভাজা করি না, ওই একটু কাঁচা সবজির গন্ধটা মেরে নেওয়া আর কি, একটু এদিক ওদিক করে তেল দিয়ে নাড়াচাড়া করে নেওয়া। এটা আমি ফোটানোর পর কিছুক্ষণ বন্ধ রেখেছিলাম গ্যাসটা, যাতে একটু গ্যাসটাও সাশ্রয় হয়। তারপর বসিয়ে দিয়েছিলাম ওই 5 মিনিট মতো। দেখুন আমার ভাত কিন্তু হয়ে গেছে। আর জানেন তো, এই বেসিনের এখানটাতেই কিন্তু আমাকে ভাতের ফ্যান গালাতে হয়। যেহেতু আমি ডেচকিতে রান্না করি, তাই ভাতের ঠেক দেওয়ার মতো তো সেরকম কিছু জায়গা নেই, সেই জন্যই বেসিনটার উপরেই কিন্তু ভাতের ঠেকটা দিই। প্রথম একটু অসুবিধা হতো, কিন্তু এখন কাজ করতে করতে অভ্যাস হয়ে গেছে। আর দেখুন রান্না বান্নার পরে আমি এই জামা কাপড়গুলো মেলতে এলাম, এতক্ষণে বৃষ্টিটা ছেড়েছে। রোদ বেরোয়নি, আকাশ কিন্তু কালো হয়েই আছে। তবুও যেহেতু বৃষ্টিটা হয়নি, তাই ভাবলাম একটু গিয়ে দিয়ে আসি। বাইরের বাতাসটা পেলেও দেখবেন তাড়াতাড়ি শুকিয়ে যাবে।
আর ছাদের মধ্যে দেখুন না, যেহেতু এই কদিন খুব বৃষ্টি হচ্ছে, তো বৃষ্টি হয়ে হয়ে একদম শ্যাওলা জমে গেছে। আর বেটু এদিক ওদিক করছে, আমার তো ভীষণ ভয় করছে। ওকে নিষেধ করছিলাম, ও তো কিছুতেই কথা শুনছে না। তো আমার সমস্ত রান্নাবান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে। এরপর ছাদ থেকে নিচে যাব, গিয়ে গ্যাসটা মোছা বাকি আছে। গ্যাসটা মুছবো, মুছে স্নান টান করে এরপর কিন্তু লাঞ্চ করব। বেটুকেও স্নান করাতে হবে, ওরও এখনও স্নান হয়নি। আর গ্যাসটা আমি এই ভিম লিকুইড দিয়ে পরিষ্কার করি। যেহেতু এটা কাচের, তাই কোনো ডিটারজেন্ট বা এমনি যে বাসন মাজা সাবানগুলো হয়, ওগুলো দিয়ে যদি পরিষ্কার করা হয় না, তাহলে দেখবেন খুব তাড়াতাড়ি এই কাচের গ্লেজটা নষ্ট হয়ে যায়। তাই এই ভিম লিকুইড বা যে কোনো ধরনের এরকম লিকুইড যদি আপনারা ইউজ করেন, তাহলে দেখবেন গ্লেজটা অনেক দিন পর্যন্ত ঠিকঠাক থাকে। এই টিপসটা আশা করছি আপনাদের কাজে লাগবে। আজ তাহলে আসি, ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন।